আপু তুমি এটা কি করলে, এভাবে বিয়েতে রাজি হয়ে গেলে? এখন অর্ণব ভাইয়ার কি হবে? ওর আবার কি হবে? ও তো নতুন গার্লফ্রেন্ড নিয়ে ভালোই আসে। এর মানে কি আপু? নুসরাত এরপর সেদিনের সব ঘটনা ইসরাতকে বলে। অর্ণব ভাইয়া এমন করতে পারে না, তোমার কোথাও ভুল হচ্ছে না তো? নুসরাত, আমার কোথাও ভুল হচ্ছে না। অর্ণবের হয়ে কথা বলা বন্ধ কর, আর তুই কখনো অর্ণবের নাম আমার সামনে নিবি না। রেগে ইশরাত নুসরাতকে আর ঘাটাতে চায় না, তাই কিছু না বলে ওখান থেকে চলে। আর নুসরাত আকাশের দিকে মন খারাপ করে তাকিয়ে থাকে। এর মাঝে নুসরাতের ফোন বেজে ওঠে। ও তাকিয়ে দেখে দিশা কল করেছে। হ্যালো নুসু বেবি, কেমন আছিস তুই? এই তো ভালো আছি। তুই কেমন আছিস? ভালো। এখন তোর অবস্থা কেমন? আঙ্কেল আন্টি আর ইশরাত কেমন আছে? সবাই ভালো আছে। সবাই এখন আমার বিয়ে দেওয়া নিয়ে ব্যস্ত। তো তুই কি বললি? আমি আর কি বলবো, আমি বলছি আমি রাজি। আর কিছু দিনের মধ্যেই তারা আমাকে দেখতে আসবে। তুই যা ভালো বুঝিস তাই কর, আমি সব সময় তোর পাশে আছি, তোর খুশিতেই আমি খুশি। এরপর ওরা কিছু কথা বলে ফোন কেটে দেয়। দিশা ফোন কেটে দিতেই ইহান দিশাকে ফোন দেয়। এতক্ষণ কার সাথে কথা বলছিলেন? নুসরাতের সাথে। কি বলল ও? কি আর বলবে, ওর বাড়ি থেকে ওর মা ওকে বারবার বিয়ের করার কথা বলছিল, আর উনিও বিয়েতে রাজি। কিছুদিনের মধ্যেই ওর হয়তো বিয়ে হয়ে যাবে। কি বলছো তুমি এগুলা? আচ্ছা আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। আচ্ছা। এদিকে ইহান কল কেটে এক প্রকার দৌড়ে অর্ণবের কাছে যায়। কিরে, কি হয়েছে তোর, এভাবে দৌড়াচ্ছিস কেন? তুই আগে নুসরাতকে ফোন করে সব কথা খুলে বল, এখন তো আমাদের মিশনও শেষ হয়েছে। না হলে তোর ভালোবাসা আর তোর থাকবে না। কি সব আবোল তাবোল বকছিস? ঠিকই বলছি, নুসরাত তোর উপর রাগ করে অন্য একজনকে বিয়ে করতে রাজি হয়েছে। কি বলছিস এসব? আমি এখনই ওকে ফোন দিচ্ছি। এরপর অর্ণব তাড়াহুড়ো করে নুসরাতকে ফোন করে। কিন্তু নুসরাতকে ফোনে পায় না, পাবে কি করে? নুসরাত তো ওকে ব্লক করে রেখেছে। অর্ণব এবার কোনো উপায়ান্তর না পেয়ে ডিউটি শেষ করে হসপিটালে নুসরাতের খুঁজে যায়। কিন্তু কারো কাছে নুসরাতের সম্পর্কে কিছু জানতে চাইলে কেউ ওকে আগের মতো ট্রিট করে না, উল্টো ওকে করা কথা শুনিয়ে দেয়। অর্ণব ওর জানা মতো সব জায়গায় নুসরাতকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও ওকে খুঁজে পায় না। এতে অর্ণবের মন অনেকটা খারাপ হয়ে যায়। আমি কি করলাম? ওকে আমার আগেই সবকিছু ক্লিয়ার করার প্রয়োজন ছিল। সিট অর্ণব এরপর বাড়ি ফিরে যায়। ওর মন মেজাজ এতটাই খারাপ ছিল যে ও ডিপার্টমেন্ট থেকে কিছুদিনের ছুটি নেয়। এই কয়দিন অর্ণব নুসরাতকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু কেউ ওকে কোনরূপ সাহায্য করে না। অর্ণব দিশার কাছে গিয়ে অনেকবার নুসরাতের কথা জিজ্ঞেস করে, কিন্তু দিশা নুসরাত সম্পর্কে কোনো কথা তো বলেই না, উল্টো অর্ণবকে করা কথা শুনিয়ে দেয়। তবু অর্ণব হাল ছাড়ে না, দিশার কাছে বারবার গিয়ে নুসরাতের কথা জিজ্ঞেস করে। এরকমই একদিন অর্ণব ইহানকে নিয়ে দিশার কাছে যায়। বরাবরের মতো এবারও নুসরাতের কথা জানতে চাই, তাই শুনে দিশা বলে, আপনার কি কোনো কথা কানে যায় না? বললাম তো ও কোথায় আছে সেটা আমি জানি না। আর এখন আপনি কেন নুসরাতের খোঁজে এসেছেন? ওই মেয়েটার ইমোশন নিয়ে খেলা শেষ, এখন আবার আমার ফ্রেন্ডের ইমোশন নিয়ে খেলতে এসেছেন? দিশা, এসব তুমি কি বলছো? তুমি চুপ করো। তুমি যদি তোমার ফ্রেন্ডের হয়ে কোনো কথা বলো তাহলে তোমার আর আমার সম্পর্ক এখানেই শেষ হবে। আর মিস্টার অর্ণব আরিয়ান, আপনি যদি আরেকবার আমার সামনে এসে নুসরাতের খোঁজ চান তাহলে আমি ভুলে যাব আপনি আমার বয়ফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড। ইহান কিছু বলতে যাবে তার আগে অর্ণব ওকে আটকে দেয় আর নিজে ওখান থেকে চলে আসে। ও চায় না ওর জন্য ওদের সম্পর্কটা নষ্ট হোক। অর্ণব এবার পুরোপুরি হাল ছেড়ে দেয়। এদিকে শুক্রবার আসতে আর মাত্র 2 দিন বাকি। অর্ণব এখন পুরো দেবদাসের মতো খাওয়া দাওয়া বাদ দিয়ে বসে থাকে। কারো সাথে আগের মতো কথা বলে না। সে রকমই বিকেলে অর্ণব বসেছিল, তখন ওর মা ওর কাছে আসে। কিরে বাবা, তোর কি হয়েছে? কয়দিন ধরে দেখছি তুই কেমন মনমরা হয়ে বসে আছিস। কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। তাহলে কালকে সকালে রেডি থাকিস, আমরা কালকে তোকে নিয়ে তোর এক আন্টির বাড়ি চট্টগ্রামে বেড়াতে যাব। আমি যাব না, তুমি একাই যাও, আমার ভালো লাগছে না। আমি ড্রাইভার আঙ্কেলকে বলে রাখবো, উনি তোমাকে দিয়ে আসবে।
নাটকেও আমার সাথে যেতে হবে। আমি আর কোন কথা শুনতে চাই না। ব্যাস পাগলামি করো না তো মা, আমি কোথাও যেতে পারবো না। বুঝেছি তুই আমাকে আর আগের মতো ভালোবাসিস না। আগে আমি যেখানে যেতে বলতাম সেখানেই যেতি, এখন আমি বুড়ি হয়ে গেছি বলে আমার ছেলে আমার সাথে কোথাও যেতে চায় না, মন খারাপের ভান করে। এমনিতেই অর্ণবের মন খারাপ আর ওর মার এরকম ইমোশনাল ব্ল্যাকমেইল, তাই অর্ণব বাধ্য হয়ে ওর মার সাথে যেতে রাজি হয়। পরের দিন অর্ণব ওর মায়ের সাথে ওর মায়ের বান্ধবীর বাড়ি যায়। যখন ওরা বাড়ির সামনে এসে পৌঁছায় তখন এক মধ্যবয়স্ক মহিলা এসে ওর মাকে জড়িয়ে ধরে, আর অর্ণব বুঝতে পারে এটাই ওর আন্টি। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি তাহলে অর্ণব, কত বড় হয়ে গেছো মাশাআল্লাহ। ছোটবেলায় তুমি একবার আমার কোলে হিসু করে দিয়েছিলে, সেই ছেলে এখন কত বড় হয়ে গেছে। এমনিতেই আমার মন ভালো নেই, তার মধ্যে ইনি পড়ে আছেন, কবে না কবে কি করেছি সেটা নিয়ে মনে মনে। হ্যাঁ, এটাই তোর হবু জামাই। এসো এসো, ভিতরে এসে তোমরা। এদিকে অর্ণব ওর মায়ের কথা শুনে অবাক হয়ে যায় আর হতভম্ব চোখে ওর মায়ের দিকে তাকিয়ে থাকে। ও মা, তুমি এসব কি শুরু করেছ? আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না। যাচ্ছি আমি, ড্রাইভার আঙ্কেল এসে তোমাকে নিয়ে যাবে, মায়ের কানে কানে বলে। চুপচাপ ভিতরে গিয়ে বসে থাক। মেয়ে দেখতে এসেছি, এভাবে যাওয়া যায় নাকি? আর তোকে তো আজকেই বিয়ে দিচ্ছি না, যদি মেয়ে পছন্দ হয় তাহলে বিয়ের বিষয়টা ভাবা যাবে, এখন চুপচাপ ভদ্র ছেলের মতো ভিতরে আয়। অর্ণব বাধ্য ছেলের মতো ভিতরে গিয়ে বসে থাকে, মুখটা পেঁচার মতো করে। অর্ণবের এভাবে বসে থাকতে বোর লাগছিল, তাই ও আশেপাশে তাকিয়ে বাড়ির ভেতরটা পর্যবেক্ষণ করছিল। বাড়িটা অনেক পরিপাটি করে সাজানো, যে কেউ বাড়িটা দেখে মুগ্ধ না হয়ে পারবে না। 2 তলা বিশিষ্ট বাড়িটা বাহির থেকে দেখতে যতটা সুন্দর, ভেতরে তার চেয়ে আরো বেশি সুন্দর। তোমরা বসো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। কিছুক্ষণ পর ওদের সামনে একজন মধ্যবয়স্ক লোক খাবারের ট্রে নিয়ে আসে। মিসেস সাবিনা উনাকে দেখে বলেন, কি দুলাভাই, কেমন আছেন? কতদিন পর দেখা। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তাহলে আপনার ছেলে। অর্ণব লোকটিকে দেখে সালাম দেয়। লোকটিও হেসে সালামের উত্তর দেয়। এরপর লোকটি আর মিসেস সাবিনা মিলে বিভিন্ন আলাপ আলোচনা করতে থাকেন, আর অর্ণব পেঁচার মতো মুখ করে উনাদের আলোচনা শুনতে থাকে। লোকটির মোবাইলে ফোন আসায় উনি একটু বাহিরে যান। মিসেস সাবিনার তখন অর্ণবের দিকে চোখ পড়ে। কি ব্যাপার, তুই মুখটা এমন করে রাখছিস কেন? কোথায় একটু হাসিমুখ করে রাখবে, তা না দেখে মনে হচ্ছে যেন কেউ তোকে জোর করে নিমপাতার রস খাইয়ে দিয়েছে। অর্ণব মায়ের কোনো কথা না শুনে ওভাবেই বসে থাকে। এর মাঝে ওর আঙ্কেল আবার ফিরে আসে আর দুজনের আবার গল্প শুরু করে দেন। এক পর্যায়ে মিসেস সাবিনা বলে ওঠে, দুলাভাই তাহলে এবার মেয়েকে নিয়ে আসুন। লোকটি হেসে সম্মতি জানায়। এরপর উনি উনার মিসেসকে ডেকে মেয়েকে আনতে বলে। কিছুক্ষণের মধ্যেই ওর আন্টি মেরুন রঙের শাড়ি পরিহিত একজনকে ওদের সামনে নিয়ে যায়। মেয়েটি ওখানে গিয়ে সবাইকে সালাম দেয়। মিসেস সাবিনাও হাসি মুখে সালামের উত্তর দেয়। মেয়েটিকে মিসেস সাবিনার পাশে বসানো হয়। মাশাআল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আপনারা চাইলে বিয়ের দিন তারিখ ঠিক করতে পারেন। অর্ণব ওর মার দিকে অবাক চোখে তাকায়। মিসেস সাবিনা ছেলের মনের অবস্থা বুঝতে পেরে বলেন, আমার দিকে না তাকিয়ে মেয়েটির দিকে তাকা। আমি নিশ্চিত তুই ওকে দেখে বিয়েতে না বলতে পারবি না। অর্ণব বিরক্ত নিয়ে মেয়েটির দিকে তাকায়, কিন্তু মেয়েটির দিকে তাকিয়ে ও পুরো শোকড হয়ে যায়। নুসরাত, তুমি এখানে? পরিচিত কণ্ঠস্বর শুনে নুসরাতও সামনে তাকিয়ে দেখে অর্ণব বসে আসে। তুমি এখানে কি করছো? মিসেস নাজমা, মিসেস সাবিনার বান্ধবী এবং নুসরাতের মা, বলে, তোরা কি দুজন দুজনকে আগে থেকেই চিনিস? তখন অর্ণব বলে, চিনি, আর নুসরাত বলে, চিনি না, এই বলে ওখান থেকে চলে যায়। মোহাম্মদ দেলোয়ার, নুসরাতের বাবা, বলে, ও তার মানে তোমরা আগে থেকেই খিচুড়ি পাকিয়ে রেখেছ। অর্ণব লাজুক ভঙ্গিতে মাথা নাড়ায়, তা দেখে উপস্থিত সবাই মুচকি হাসেন। তখন ওখানে ইশরাত এসে বলে, অর্ণব ভাইয়া, আপনি এখানে? তার মানে আপনি আমার হবু দুলাভাই। খুশি হয়ে, হুম মাই কিউট শালিকা,
আমি যদি আগে তোমাকে দেখতাম তাহলে তো আমি তোমাকেই বিয়ে করতাম। চোখ মারা চোখ মারা। আসতে বলুন আপু, শুনলে আপনার খবর আছে। কিন্তু তোমার আপুর রাগ আমি এখন কিভাবে ভাঙ্গাই? ও তো আমাকে দেখলেই রেগে যাচ্ছে। আপনি আমাকে বলুন তো আসলে কি হয়েছিল? আপু কিসের জন্য রেগে গেছে? অর্ণব এরপর সবকিছু ওকে খুলে বলে। ও এই ব্যাপার, কোনো সমস্যা নেই, আমি আছি কি করতে। আপনাকে আমি সাহায্য করব। বিকেলের দিকে ওদের বাবা মা ওদের তিনজনকে আশেপাশে ঘুরতে যেতে পাঠায়। নুসরাত কিছুতেই অর্ণবের সাথে যেতে রাজি হচ্ছিল না, কিন্তু মায়ের অনেক জোরাজুরিতে যেতে রাজি হয়। তিনজনে মিলে একটা পাহাড়ের উপর ঘুরতে যায়। অর্ণব আর ইশরাত বিভিন্ন কথা নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে, আর নুসরাত এসব দেখে রাগে ফুঁসতে থাকে। ও বুঝে পাচ্ছে না ইশরাত সব জানা সত্ত্বেও কেন অর্ণবের সাথে আগের মতো ফ্রি ভাবে কথা বলছে। পাহাড়ের চূড়ায় পৌঁছাতে ওদের প্রায় সন্ধ্যা হয়ে যায়। নুসরাত ফিরে যাওয়ার কথা বললে অর্ণব ওকে আটকে বলে, ফিরে যাব, কিন্তু তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। কথাগুলো শুনে তুমি যা ভালো বুঝো তাই করো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। ভাইয়া কি বলতে চায় একবার শুনে নাও না। আমি ওদিকটায় যাচ্ছি, তোমরা তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি ঠিক করে নাও। এই বলে ইশরাত ওদের থেকে কিছুটা দূরে সরে যায়। কি বলবে তাড়াতাড়ি বলো। রাত হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে, সবাই টেনশন করবে। আমি তোমাদের সাথে আছি, তাই আজ যদি বাড়ি নাও ফিরি তাও কেউ সন্দেহ করবে না। দয়া করে কি বলবে সেটা বলো। আমি জানি সেদিনের ঘটনায় তুমি আমাকে ভুল বুঝেছ। বিশ্বাস করো, এতদিন আমি যা করেছি নিজের ইচ্ছায় করিনি। আমাকে একটা স্মাগলার টিমকে ধরার মিশন দেওয়া হয়েছিল। তাই আমি সেই দিন বাধ্য হয়ে তোমার সাথে ওই রকম আচরণ করতে বাধ্য হয়েছি। মিশন ছিল? তাহলে লীনা এর সাথে তোমার কিসের সম্পর্ক? আমাকে দেখে কি বোকা মনে হয়? তুমি নিজের ইচ্ছে মতো আমাকে মিথ্যা কাহিনী সাজিয়ে বলবে আর আমি সেটা বিশ্বাস করব। আমি মিথ্যা বলছি না। লীনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, বিশ্বাস করো। আমার জীবনে প্রথম এবং শেষ ভালোবাসা শুধু তুমি। আমি তোমাকে বিশ্বাস করি না। আমার সব বিশ্বাস তুমি সেই দিন ভেঙে দিয়েছ। তোমাকে আমায় বিশ্বাস করতেই হবে। লীনা হচ্ছে ওই স্মাগলার টিমের হেড মেম্বারদের একজন। তাই আমাকে ওর বয়ফ্রেন্ড সেজে ওদের সব খোঁজখবর রাখতে বলা হয়েছিল। আমি তোমাকে কখনো হার্ট করতে চাইনি, কিন্তু লীনা কোনোভাবে আমাদের সম্পর্কের কথা জেনে যায়, তাই ওকে বিশ্বাস করানোর জন্য আমি এসব করেছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোমাকে বিশ্বাস করি না, ক্ষমা তো দূরের কথা। নিশ্চয় তোমার লীনার সাথে ব্রেকআপ হচ্ছে, তাই তুমি আমার কাছে এসেছো আর ওকে স্মাগলারদের হেড বানিয়ে দিয়েছো। বাহ, হাত জোর করে তালি বাজানো, হাত জোর করে তালি বাজানো। আমি মিথ্যা কথা বলছি না। তুমি কি সত্যিই আমাকে বিশ্বাস করো না? করুন ফেস বানিয়ে। না, এক কথা কয়বার বলবো? তাহলে আমার এই জীবন রেখে লাভ কি? তবে মনে রেখো, এই অর্ণব তোমাকে সত্যিই ভালোবেসেছে। এই বলে অর্ণব নুসরাতকে কিছু বুঝতে না দিয়ে পাহাড়ের উপর থেকে লাফ দেয়। চলবে।